আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। নমস্কার, banglaworldwide.com এই পোর্টালের অনুরোধে আমি সমিতা চক্রবর্তী মাস্কাট থেকে কয়েকটি কথা জানাতে চাই। পড়াশোনা এটা ছাত্রছাত্রীর জীবনে একটা বাধ্যতামূলক অভ্যেস। পড়াশুনো ছাড়া বড় হওয়া যায় না। এটা আমরা আমাদের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের সব সময় বলে থাকি। কিন্তু ভেবে দেখবেন 2020 এই বৎসরটা আমাদের একটু অন্যরকম গেল। জানুয়ারি ফেব্রুয়ারির শেষ থেকে অ্যানুয়াল পরীক্ষা, মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষা হয়ে বছরটা অ্যাকাডেমিক ইয়ারটা শেষ হলো, 1920 অ্যাকাডেমিক ইয়ার। বাট দ্য অ্যাকাডেমিক ইয়ার 2021 এটা শুরু হলো একটা অদ্ভুত অবস্থায়, যেখানে কতগুলো নতুন শব্দের সাথে ছোট ছোট বাচ্চাদের পরিচয় হলো, বড়দেরও হলো। ছোটরা বাড়িতে বসে টিভির সামনে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেল, যা আগে তারা কখনো দেখেনি। করোনা নামে এক গোলাকৃতি একটা ভাইরাস, যেটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। কোথা থেকে এসছে? চায়না থেকে এসছে। কি করছে? লোকের দেহে ঢুকলে লোকেরা অসুস্থ হয়ে পড়ছে, এত লোক মারা যাচ্ছে, সমস্ত নেগেটিভ খবর। একটা খবরও নেই এই 2 মাসে যেটা মনকে ভালো করে দেয়। আমাদের বড়দের মন খারাপ হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন তো, ছোট ছোট বাচ্চাদের তাদের কেমন লাগছে। মার্চ মাসের 23 তারিখ থেকে আমাদের লকডাউন শুরু হয়েছে ভারতবর্ষে। আমি ওমান থেকে বলছি, মাস্কাট থেকে বলছি। আমাদের লকডাউন শুরু হয়ে গিয়েছে 15ই মার্চ থেকে। আমাদের লকডাউনটা এত স্ট্রিক্ট ভাবে মানা হয়েছে যে সমস্ত স্কুল কলেজ বন্ধ, বাচ্চাদের বাড়ি থেকে বার করা যাচ্ছে না, আমাদের প্যাট্রোলিং চলে। এবং তাতে দেখা যাচ্ছে যে এই দেশের মানুষেরা বা বলতে পারেন মিনিস্টাররা ঠিক করে নিয়েছে যে একটা পপুলেশনের একটা অংশ
ছোটদের যারা কলেজে পড়ছে সেই অবধি সেই পপুলেশনটা, সেই মানবরা তারা বাড়িতে থাকুক, সুস্থ থাকুক। আমাদের ভারতবর্ষেও তাই একই জিনিস করা হয়েছে। মোটামুটি বিশ্বের সমস্ত দেশই এটাই করছে। তারা ভাবছে লকডাউনে রেখে হয়তো অন্তত এই বাচ্চাদের বা টিনেজার্স, ইয়াং অ্যাডাল্টস, এরা নেক্সট জেনারেশন, এরা সুস্থ থাকুক। ঠিক আছে, নতুন একাডেমিক ইয়ার নতুনভাবে শুরু হল। বই খাতা ছাড়া কোথায় বই খাতা আনা যাবে? বাচ্চারা এবছর নতুন বই খাতার গন্ধ পেল না। তারা বসে বই খাতা মলাট দিতে পারল না। লেবেল লাগানো, নতুনভাবে লেবেলে নাম লেখা, কিছু করতে পারল না। তারা বাড়িতে রইল। কোনো কোনো বাড়িতে একটি বাচ্চা, দুটি বাচ্চা, কোনো কোনো বাড়িতে বাচ্চার সংখ্যা আরেকটু বেশি। বাচ্চাদের সাথে মা বাবারও কাজ বেড়ে গেল। সারা দিনান্তে বাড়িতে থাকলে খাবার দাবার করা এবং ঘরের পরিশ্রম, ঘরের কাজ আরো বেড়ে গেল। বাচ্চাদের মন খারাপ হতে শুরু করলো। তারা বাড়ি থেকে বেরোতে পারছে না। তারা ওই জানলা দিয়ে ছোট্ট এক ফালি আকাশ দেখছে। সেই আকাশ দেখে তারা একবার খাটে লাফাচ্ছে, তারা মাটিতে খেলছে, ঘরের মধ্যে দৌড়চ্ছে, সোফায় লাফাচ্ছে। সবেতেই আমরা তাদের বারণ করছি, কিন্তু বারণটা কি তারা সত্যি শুনতে চাইছে? তাদের মনের মধ্যে গিয়ে আমরা কি একবারও দেখছি কি কষ্ট তারা পাচ্ছে? ব্যাস, শুরু হয়ে গেল বাবা মাদের চিন্তা যে কিভাবে স্কুলগুলো থেকে পড়াশুনো আসবে, পড়াশুনো করাতে হবে, পড়াশুনো এটা করতে হবে, ওটা করতে হবে। পড়াশুনো হবে, পড়াশুনো চলবেই, কিন্তু জীবন সম্বন্ধে কিছু শেখা এই লকডাউন আমাদের শিখিয়ে দিল। বাচ্চাদের পড়াশুনো ছাড়াও বাড়িতে থাকাকালীন ছোট ছোট কাজ, গৃহকর্ম খুব প্রয়োজন, যেটা ওরা কোনোদিন করতো না। এখন মাকে সাহায্য করুন, সকালবেলায় বিছানাটা তুলুক, দৌড়ে গিয়ে রান্নাঘরে মাকে একটু খাবার করায় সাহায্য করুক, ছোট হোক না, প্লেটটা এগিয়ে দিক, গ্লাসটা এগিয়ে দিক, একটু দুধটা কাপে ঢেলে দিক, নিয়ে আসুক টেবিলে, টেবিলে বসুক, সবার সাথে বসে খাওয়া হয়নি। ভেবে দেখুন তো, সবাই মিলে ব্রেকফাস্ট কবে খেয়েছিলেন? একটু সাহায্য করুক বাড়িতে, একটু মার সাথে হাতে হাতে কাজ করুক, বাবার সাথে গল্প করুক, ঠাকুমা দাদুর আদর পাক, সেটাও জীবনে অনেক বড় পাওয়া। ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। বাড়ি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে, না না না।
সাধু দাদু, কাজী নজরুল ইসলাম। মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে না দা, নাক ডাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা রেদা বুলিয়ে? চামচিকে ছা বসে যেন নেজর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। মা, আমি হেসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছ্যাদা দিয়ে টু কিকে দেয় টু। ছর্দি বলে সর্দি ওটা এ রাম এক থু। কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। মা, আমি হেসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চীনা ম্যান, মা নাম বুঝি চাংচু। তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপ্টা সুধাংশু। জাপান দেশের নোটিস উনি নাকে এঁটেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক। ঘুম দিলে ওই চ্যাপ্টা নাকেই বাজতো 7টা শাঁখ। দিদিমা তাই থাবড়া মেরে ধ্যাবড়া করেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা। দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাঙাতে আলমানাক। গজাল ঠুঁকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁক। মুচি এসে দাদুর আমার নাক করেছে ট্যান। মা, আমি হেসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে। সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান। খাদু দাদু নাকু হবেন, নাক ডাঙা ড্যাং ড্যাং। তোমরা তো অনেক ছোট, আমাদেরই খারাপ লাগে ঘরে বসে থাকতে। কদিন থেকে ঘরে বসে আছি আর কোথাও যেতে পারি না। তোমাদের তো বাইরেই যত বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, ছুটোছুটি, খেলা, কত কিছু। তো ঠিক আছে, আমি বরং একটু রুচি বদলের জন্য একটা গল্প বলি, শোনো, ভালো লাগবে তোমাদের। আমি গল্পটা লিখেছি, আমিও গল্পটা করেছি, বই আকারে আছে। একটা ফড়িং আর একটা পিঁপড়েতে মহাবন্ধিত্ব। ওরা দুজন একদম গলা জড়াজড়ি চলে বেড়াতে যাচ্ছে, গান গাইছে, বাহা বাহা বাহার আমরা চলি পাহাড়ে। হঠাৎ সামনে একটা নদী পড়ার সঙ্গে সঙ্গে ফড়িং তো পুরো উড়ে চলে গেল নদীর ওই পারে। পিঁপড়ে ভাবলো, খেয়াল করেনি যে ওর পাখা নেই, কিন্তু পিঁপড়ে ওর মতো উঠতে চাইলো আর ডুব করে পাখি পড়ে গেল। তখন হাবুডুবু খাচ্ছে আর বলছে, বাঁচাও বাঁচাও ফড়িং ভাই, আমাকে বাঁচাও, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি আমার কিসের বন্ধু? তখন বলে বলো, আচ্ছা 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 বাঁচাই বাঁচাই, কী করে বাঁচাবো? তা বলে যে একটা পাতা যদি ফেলো তাহলে কিন্তু আমি ওটার উপরে উঠে আমি ভাসতে ভাসতে চলে আসবো। তখন ফড়িং করলো গিয়ে একটা ওক গাছের কাছে গেল। ওক গাছের কাছে গিয়ে বললো, ওক গাছ তুমি আমাকে একটা পাতা দাও, সেই পাতা আমি জলে ফেলবো, তবে পিঁপড়ে ভাইয়ের প্রাণ বাঁচবে। ওক গাছ বললো, এটা আর এমন কি কঠিন কাজ, আমার এত পাতা, একটা পাতা তোমাকে দেবো, আমি কিছু কঠিন না। তবে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার মাথায় একটা কাক বসে আমার সবসময় নোংরা করে, তুমি ওই কাকটাকে বারণ করো, তাহলে আমি তোমাকে পাতা দেবো। এটা তখন ও ফট করে উঠতে উঠতে একটা কাকের কাছে গেল, গিয়ে বললো, কাক কাক তুমি আর ওর কাছে বসো না, ওর কাছে আমাকে পাতা দেবে, সেই পাতা আমি জলে ফেলবো, তবে পিঁপড়ে ভাইয়ের প্রাণ বাঁচবে। কাক বললো, ঠিক আছে, আমি আর বসবো না, কিন্তু জানো তো পচা ডিম খেয়ে খেয়ে না আমার পেটে একদম চড়া হয়ে গেছে, আমাকে একটা তাজা ডিম দাও, তাহলে আমি আর ওর কাছে নোংরা করবো। আচ্ছা ঠিক আছে। এরা সেটা বললো, ফড়িং তুলতে মুরগির কাছে গেল, গিয়ে বললো, মুরগি তুমি আমাকে ডিম দাও, সেই ডিম আমি কাককে দেবো, কাক আর ওর কাছে দেবে না, ওর কাছে আমাকে পাতা দেবে, সেই পাতা আমি জলে ফেলবো, তবে পিঁপড়ে ভাইয়ের প্রাণ বাঁচবে। মুরগি বললো, আচ্ছা দেবো, কিন্তু এমন কি কঠিন কাজ তোমাকে, তুমি আমাকে একটু ধান দাও। বলে, হ্যাঁ আমি আর ধান নিয়ে আসছি। তো গোলার কাছে গেছে, গিয়ে বলছে যে, গোলা তুমি আমাকে একটু ধান দাও, সেই ধান মুরগি আমাকে দিয়ে দেবে, সেই ডিম আমি কাককে দেবো, কাক আর ওর কাছে বলবো না, ওর কাছে আমাকে পাতা দেবে, সেই পাতা আমি জলে ফেলবো, তবে পিঁপড়ে ভাইয়ের প্রাণ বাঁচবে। তখন গোলা বললো, হ্যাঁ
একটা ধানটা দেওয়াটা এমন কিছু কঠিন কাজ না, আমি তোমাকে অনেক ধান দিতে পারি। কিন্তু জানো তো একটা ইঁদুর সারাক্ষণ আমাকে কোট 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 করে কাটে, আর আমার ধানগুলো সব পড়ে যায়। এই ইঁদুরটাকে যদি তুমি খাওয়াতে পারো তাহলে তোমাকে আমি এতগুলো ধান দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আর এমন কঠিন কাজ। তখন ও উঠতে ইঁদুরের কাছে গেল, গিয়ে বলবো, ইঁদুর ইঁদুর তুমি আর গোলা কেটো না, গোলা আমাকে ধান দিবে, সেই ধান আমি মুরগিকে দেবো, মুরগি আমাকে ডিম দিবে, সেই ডিম আমি কাককে দেবো, কাক আর ওর কাছে বসবে না, ওর কাছে আমাকে পাতা দেবে, সেই পাতা আমি জলে ফেলবো, তবে পিঁপড়ে ভাইয়ের প্রাণ বাঁচবে। তখন গোলা ইঁদুর বললো, ঠিক আছে, আমি আর গোলা কাটবো না, কিন্তু আমাকে একটা ইঁদুর সবসময়, আমাকে একটা বেড়াল সবসময় ভয় দেখায়, জানো তো? আমার ভয়ে বুকটা দুঃখ সারাক্ষণ আমার পিছন পিছন আমাকে দেখলেই ওম ঘুম ঘুম করে, মেহাও মেহাও করে আমাকে ধরতে চায়, কাটতে চায়, কখন আমার ভয় করে। ওই বেড়ালটাকে বারণ করে আমাকে যেন তাড়া না করে, তাহলে আমি গোলা কাটবো না। ঠিক আছে, তাহলে আমার কি কঠিন কাজ, আমি বেড়ালকে এক্ষুনি গিয়ে বলছি। তো হচ্ছে, বেড়াল বেড়াল তুমি আর ইঁদুরকে তাড়া করো না, ইঁদুর আর গোলা কাটবে না, গোলা আমাকে ধান দেবে, সেই ধান আমি মুরগিকে দেবো, মুরগি আমাকে ডিম দেবো, সেই ডিম আমি কাককে দেবো, কাক আর ওর কাছে বলবে না, ওর কাছে আমাকে পাতা দেবে, সেই পাতা আমি জলে ফেলবো, তবে ভাই প্রাণ বাঁচবে। তখন ইঁদুর বেড়াল বললো যে ঠিক আছে, আমি আর তাড়া করবো না, কিন্তু আমাকে একটু তাজা সুন্দর একটা গরুর দুধ দিতে হবে এক বাটি, আমি ওটা চুপচুপ করে খেয়ে নেবো, তারপর আমি আর ইঁদুরকে তাড়া করবো না। এটা ঠিক আছে, আমি গরুর কাছে যাচ্ছি, গিয়ে বলছে, গরু বলবো তুমি আমাকে একটু দুধ দাও, সেই দুধ আমি বিড়ালকে দেবো, বিড়াল এটা খাবে, বিড়াল খেয়ে আর ইঁদুরকে তাড়া করবে না, ইঁদুর আর গোলা কাটবে না, গোলা আমাকে ধান দেবে, সেই ধান আমি কাককে দেবো, সেই ধান আমি মুরগিকে দেবো, মুরগি আমাকে একটা ডিম দেবে, সেই ডিম আমি কাককে দেবো, কাক আর ওর কাছে নেবো না, ওর কাছে আমাকে এতগুলো পাতা দেবে, সেই পাতা আমি জলে ফেলবো, তবে পিঁপড়ে ভাই প্রাণ বাঁচবে। গরু বললো ঠিক আছে, তুমি একটা পাত্র নিয়ে আসো। তখন ঝপঝপ করে একটা দুধ দিল, আর সেই দুধ বেড়াল চুপচুপ চুপচুপ করে খেয়ে নিয়ে মনের সুখে ইঁদুরকে আর তাড়া করলো না, ইঁদুর আর গোলা কাটলো না, গোলাটা বেশ ভালোভাবে থাকলো, ধান আর পড়লো না। তারপরে সে এতগুলো ধান দিল, সেই ধান টক 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 করে মুরগিটা দিয়ে এত বড় টকটক করে একটা ডিম দিল, সেই ডিম কাক খেয়ে মনের সুখে কা কা করে উড়ে গেল, আর ওর কাছে বসলো, ওর কাছে ঝড় করে এতগুলো পাতা দিল, সেই পাতা নিয়ে ফড়িং দৌড় 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 দৌড়, আর বলতে বলতে এসছে যে তুমি বেঁচে আছো তো ফড়িং ভাইয়া, পিঁপড়ে ভাইয়া তুমি বেঁচে আছো তো, বেঁচে আছো তো বলে সেই পাতাগুলো জলের মধ্যে ফেললো, আর পিঁপড়ে প্রায় মরে যায়, গাম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো রকম পাতাটার উপরে উঠে টুকুস করে নদীর ওই পারে গেল, আবার ফড়িংয়ের হাত ধরে দুজনে গান করতে করতে চলে গেল, পাহাড়ে আমরা চলি পাহাড়ে, দুজন গান করতে 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 চলে এলি। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ঠুসঠাস, নেই কোনো উৎপাত, খায় শুধু তুৎপাত, সেই সব জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। থ্যাংক ইউ। আমি আবৃত্তি করছি সুকুমার রায়ের ছড়া ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সাথে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথে থাকবে না, মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে, ধরবো না ঠেন্দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার, কবি শুভ দাশগুপ্তের লেখা আমি সুভাষ।
তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছিলে আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপারা ওপারা সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের আফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রাখছি। ইংরেজ এই দেশের ধন সম্পদ লুট করত, আমরা এই দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে লাঠি, চাবুক, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়ান, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়রামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুড়ি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্যযোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দিরে মসজিদে ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। নমস্কার।